অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, মহোৎসবের নির্বাচন, জাতির সত্যিকার অর্থে নবজন্ম হবে। রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, এই একমাত্র সুযোগ এবং আমাদের এটা গ্রহণ করতেই হবে। এটা থেকে বিচ্যুত হওয়ার কোনো উপায় নেই। সমঝোতা বলেন, ঐক্য বলেন, আর যাই বলেন, যখন নির্বাচনে যাব তখন একমত হয়ে সবাই যাব। এর মধ্যে কোনো দ্বিমত আমরা রাখবো না। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে। এক্ষেত্রে আমাদের কাছে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। শাস্তির শর্ত শিথিল করে বৃদ্ধ কয়েদিদের মুক্তি দিতে চায় সরকার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের জেল খাটার সময় 30 বছর থেকে কমছে। নারীদের ক্ষেত্রে 20 বছর এবং পুরুষদের ক্ষেত্রে আরও কিছুটা বেশি হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান। তিনি বলেন, কারাগারে অনেক সমস্যা আছে, এটা সংস্কারেরও দরকার। কারাতে বাজেটের ক্ষেত্রে একটু সমস্যা। বন্দীদের মধ্যে যাদের অনেক বয়স হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের ওষুধের জন্য বাজেটেরও বেশি দরকার হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে 18 বছরে অপকর্ম করেছে, 20 বছর পর তাকে ছেড়ে দিলে তো তখন তার বয়স 38 বছর হয়। সে হয়তো এসে আবার অপকর্ম করতে পারে। এই বিষয়গুলো দেখা হবে, তবে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি লিবারেল। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতায় আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা পৃথক 9টি মামলায় গ্রেফতার হওয়া পুলিশের সাবেক কর্মকর্তা সহ 29 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের 29 জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় 4 পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই দিন ঠিক ধার্য রয়েছে। এই মামলায় 8 আসামির মধ্যে গ্রেফতার 4 জনকে আনা হয়েছে আদালতে। এছাড়াও 5 আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো এবং 4 আগস্ট 1 জনকে হত্যাসহ মোট 7 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। বাণিজ্য ঘাটতি কমলে বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা পাল্টা শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল। রোববার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের একথা জানান। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা বাড়তি 20% পাল্টা শুল্ক আরও কিছুটা কমানোর বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দু দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে 3 দিনের সফরে ঢাকায় এসেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলটি। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের যে চলমান আলোচনা রয়েছে সেটার ধারাবাহিকতায় আজকে তাদের টিমের সঙ্গে বসেছি। আমাদের যে এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক, কান্ট্রি স্পেসিফিক কমিটমেন্ট, এই বিষয়ে যে আলোচনাগুলো চলছিল, আমাদের জয়েন্ট ডিক্লারেশন রেফারেন্সে আলোচনা করেছি আজকে। একসময় ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা। সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে যোগ দেন বাংলাদেশ জাতীয় পার্টিতে। সেখান থেকে কাঁঠাল প্রতীকে নির্বাচন করেন। এই দলটিতেও থিত হতে পারেননি তিনি। সবশেষ কিংস পার্টি হিসেবে পরিচিত তৃণমূল বিএনপি থেকে 2024 সালের ডামি নির্বাচনে অংশ নেন। বারবার দলবদল করা এই নেতা হলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম সাব্বির আহমেদ। সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলা প্রধান হিসেবে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন, যা নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় এনসিপি নেতাকর্মীদের মধ্যে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 2024 সালের 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সম্ভাবনা না থাকায় দলটি বহিষ্কৃত ও দলছুট নেতাকর্মীদের নিয়ে গঠন করা হয় কিংস পার্টি খ্যাত তৃণমূল বিএনপি। সে সময় বিএনপির একটি অংশকে ভাগিয়ে এনে ডামি নির্বাচন খ্যাত এই নির্বাচন গ্রহণযোগ্য করার চেষ্টা চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ডাকসু ও জাকসু নির্বাচনের পর এবার চোখ গড়িয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3 যোগ পর কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 12 অক্টোবর।
একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হবে 25 সেপ্টেম্বর, যেখানে 35 বছর পর ভোটের উত্তাপ ফিরছে। মনোনয়নপত্র দাখিল, যাচাই বাছাই, ডোপ টেস্ট ও ভোটার তালিকা প্রকাশ সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও আলোচনা তুঙ্গে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। একটি নির্বাচনের ফলাফল দিতে যেখানে রাত পেরিয়ে হয়েছে ভোর, অন্যদিকে আবার সময় লেগেছে 3 দিন। সব মিলিয়ে ক্যাম্পাস ভিত্তিক এসব নির্বাচন নিয়ে আলোচনা চলছে সর্বত্র। কারা জয়ী হচ্ছেন, কেন হচ্ছেন, প্রার্থীদের ব্যক্তিগত পরিচয়, দলীয় প্রভাব, নির্বাচনী ব্যবস্থাপনা তো বটে, আলোচনায় থাকছে এসব নির্বাচনের প্রভাব কতটা পড়বে জাতীয় নির্বাচনে তা নিয়েও। ডাকসু এবং জাকসু নির্বাচনের পর এবার নজরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। 3 যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। আগামী 12 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট সামনে রেখে চলছে নানা আয়োজন। সবশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1990 সালে। রোববার থেকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে, চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। সকাল 9:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। 17 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এরপর আগামী 18 সেপ্টেম্বর যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। এ সময় প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা দিতে হবে প্রার্থীদের। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। এছাড়াও সকাল 9:30টায় প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকাও। তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা 27,634 জন। এদিকে দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25 সেপ্টেম্বর। রোববার সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। তবে এর আগে বিকেল 3টায় সিনেট ভবনে লটারি করে প্রার্থীদের ব্যালট নাম্বার প্রকাশ করা হবে। এদিকে রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে রয়েছে শিক্ষার্থীদের আমেজ। রাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে 248 জন ও সিনেটে 58 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে 18 জন, জিএস পদে 14 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন। ছাত্রদল আর ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে, তবে বাকি 8টির আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া হল সংসদে 600 প্রার্থী রয়েছেন। মোট ভোটার 28,905 জন। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। রাজধানীতে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা। বৈরী আবহাওয়ার মাঝেও নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে ভিড় বাড়ছে ক্রেতাদের। পোশাকের দোকানগুলোতে বিক্রেতাদের ব্যস্ততা আর ক্রেতাদের কেনাকাটার উচ্ছ্বাস, সব মিলিয়ে উৎসবের আমেজে রঙিন হয়ে উঠেছে বাজার। এবারের পূজা শুরু হচ্ছে আগামী 28 সেপ্টেম্বর। মোহাম্মদ রেদওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন অনুভা বিশ্বাস। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী 28 সেপ্টেম্বর। উৎসবকে ঘিরে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো। বৈরী আবহাওয়ার মধ্যেও পূজার কেনাকাটা করতে ব্যস্ত হয়ে উঠেছেন ক্রেতারা। রাজধানীর নিউ মার্কেটে গিয়ে দেখা যায় কয়েকদিন ধরেই চলছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে বিকেলের পর মার্কেটগুলোতে কেনাকাটার চাপ বেড়ে যায়। বিক্রেতারাও বলছেন গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। ইনশাল্লাহ দেখা যাক, সামনে আর তো সময় আছে, আস্তে আস্তে দেখবে একটু বাড়ে কিনা দেখি। আমরা তো 12 মাসে আমরা দেখা যায় এই সেম প্রাইজে বিক্রি করি, একই প্রাইজ। আমাদের তো মনে করেন এগুলো পুজো উপলক্ষে দাম বাড়তে কোনো আর কোনো অপশন নেই আমাদের, কারণ আমাদের এগুলো সারা বছরের জিনিস। সারা বছর যে রেটে বিক্রি করি এখন ওই আমাদের সেম রেট, আমাদের কোনো দাম বাড়তির কোনো সুযোগ নেই। ক্রেতারা জানান দুর্গাপূজা মানেই নতুন পোশাক। দাম কিছুটা বেশি হলেও পছন্দের পোশাক কিনতেই হবে। বড় পূজা আসে এবং দুর্গাপূজা, ওদের চাহিদাগুলো মেটানোর অনেক চেষ্টা করি আমরা। প্রথমে ওদের শপিং করার চেষ্টা করি, ওদের যা যা পছন্দ, যা যা লাগবে ওগুলো কেনাকাটা করার চেষ্টা করি। তারপর ঘর সাজানো অনেক কিছু নিয়ম নিষ্ঠা আমাদের অনেক কিছু করতে হয়, ওগুলো মিলেমিশে আমরা সব কিছু আর কি নিয়ে পূজার জন্য আমরা তৈরি থাকি। কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায় জিন্স প্যান্ট 600 থেকে 1200 টাকা, ড্রপ শোল্ডার টি শার্ট 400 থেকে 500 টাকা,
শার্ট 500 থেকে 1000 টাকা আর সাধারণ টি শার্ট 200 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। পূজার আমেজে তাই ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর নিউ মার্কেট সহ অন্যান্য শপিং মল। ক্রেতা বিক্রেতা সবার মুখেই এখন উৎসবের আনন্দ। অনুভা বিশ্বাস, জাগো নিউজ, ঢাকা। নেপালের পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে শীর্ষস্থানীয় 8 দল। প্রেসিডেন্টের পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে তারা। এটা করার এখতিয়ার তার নেই। শনিবার এক যৌথ বিবৃতিতে দলগুলো এই দাবি জানায়। এতে নেপাল কংগ্রেস, সিপিএন, ইউএমএল, মাওয়িস্ট সেন্টার সহ মোট 8টি দলের প্রধান হুইপ সই করেন। পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল রাজনৈতিক দলগুলোর দাবি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পরামর্শে শুক্রবার প্রেসিডেন্ট পৌডেল হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ভেঙে দেন। এটিও সরকার বিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল। নেপালে এক সপ্তাহের বিক্ষোভের পর আবার ক্লাসে ফিরছে জেনজি শিক্ষার্থীরা। কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ 15 সেপ্টেম্বর থেকে স্কুল খুলে পাঠদান শুরু করার নির্দেশ দিয়েছে। স্কুলগুলোতে নিরাপত্তা ও অবকাঠামো পরীক্ষা করা হবে। শিক্ষার্থীদের মানসিক সহায়তার ব্যবস্থা নেওয়া হবে এবং অনলাইনে ক্লাসেরও ব্যবস্থা থাকবে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আন্দোলনের এক সপ্তাহ পরেই আবার ক্লাসে ফিরছে নেপালের জেনজি শিক্ষার্থীরা। সম্প্রতি দেশ জুড়ে বিক্ষোভের কারণে বন্ধ থাকা স্কুলগুলোতে আগামী সোমবার থেকে সরাসরি ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ। কেএমসির শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কেশব গেওয়ালি জানিয়েছেন, রোববার থেকে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষকে ক্লাস শুরুর প্রস্তুতি নিতে বলা হয়েছে। এছাড়া পরিবেশ স্বাভাবিক করতে স্কুলগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে কেএমসি জানিয়েছে, শিক্ষার্থীদের অবস্থার খোঁজ নিতে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিভাবকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। শুধু নিয়মিত পাঠদানই নয়, শিক্ষার্থীদের মানসিক চাপ কাটিয়ে ক্লাসে ফিরতে সহায়তা করার জন্য স্কুলগুলোতে মনোসামাজিক পরামর্শ দেওয়ারও পরামর্শ দিয়েছে কেএমসি। আর যেসব শিক্ষার্থী অভিভাবকের সঙ্গে যাতায়াত করতে পারছে না, তাদের জন্য অনলাইন ক্লাস চালুর সুপারিশ করা হয়েছে। দুর্নীতি, সরকার বিরোধী নিপীড়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত 8 সেপ্টেম্বর রাস্তায় নেমে আসে নেপালের তরুণ সমাজ। কিন্তু নিরাপত্তা বাহিনী জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিভিন্ন শহরে জারি করা হয় কারফিউ। তবে আন্দোলনকারীরা দমে না গিয়ে পরদিনও বিক্ষোভ চালিয়ে যান। চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এদিন বিভিন্ন নেতার বাড়ি ও সরকারি ভবনে হামলা ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। নেপালের সহিংসতায় এ পর্যন্ত অন্তত 51 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ অবস্থায় গত শুক্রবার রাতে নেপালের ইতিহাসে প্রথম নারী সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। জেনজি আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর কার্কিকে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব দেয়া হয়। ফরিদপুর 4 আসনের ভাঙার আলগী ও হামিদী ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করার প্রতিবাদে আবারও মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন 21 জেলার যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে বিকেলের মধ্যে সমস্যা সমাধান না হলে আইন প্রয়োগের মাধ্যমে রাস্তা খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহাসড়কের উপর জ্বলছে টায়ার, ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন হাজারো মানুষ। স্লোগানে স্লোগানে উত্তাল ফরিদপুরের মহাসড়ক ও রেলপথ।
ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনের সংযুক্ত করার প্রতিবাদে আবারও মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় জনতা। রোববার সকাল 6টা থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধ জনতা। এর আগে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো 6টি স্থানে অবস্থান করে বিক্ষোভ করেন তারা। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছি এবং এই শান্তিপূর্ণভাবে আন্দোলনে যদি কোনো প্রশাসন বা অন্য কোনো হাত আমাদের এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চায় বা এই আন্দোলনকে নস্যাৎ করতে চায়, তাহলে আমরা আরো শক্ত হাতে এই আন্দোলন এবং এই কালো হাত এবং প্রশাসনকে শক্ত হাতে আমরা দমন করব। আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে কোনো প্রশাসন বা কোনো ষড়যন্ত্রের ভয়ে আমরা এই আন্দোলন থেকে পিছপা হব না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এটা আমাদের প্রাণের দাবি দেওয়া। আপনারা জানেন যে গত 5 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন চলমান প্রক্রিয়ায় থাকবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমাদের একটাই দাবি, নির্বাচন কমিশন যে অবৈধ গেজেট প্রকাশনা করেছে এই গেজেটের আমরা বাতিল চাই। আমরা ভাঙ্গাতে ছিলাম এবং প্রাণের ভাঙ্গাতে থাকবো আমরা। অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও 21টি জেলার সাধারণ যাত্রীরা। মহাসড়ক ও রেলপথ অবরোধে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক সংখ্যক পুলিশ, র্যাব, এপিবিএন, সেনাবাহিনী মাঠে রয়েছে। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের ফরিদপুর 2 আসন থেকে কেটে ফরিদপুর 4 আসনে ফেরত না দেয়া হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে স্থানীয় রাজনৈতিক দলগুলো। এদিকে আজ বিকেলের মধ্যে সমস্যা সমাধান না হলে আইন প্রয়োগের মাধ্যমে রাস্তা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা এই কথা জানান। তিনি বলেন, তাদের কোনো ক্ষোভ থাকলে তারা প্রপার চ্যানেলে জানাবেন, কিন্তু এগুলো করার যুক্তি ছিল না। জনগণের ভোগান্তি হচ্ছে। এ সময় রাস্তা ব্লক করলে কাউকে ছাড় দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তসলিমা তিথি, জাগো নিউজ। এদিকে পাবনার বেড়া উপজেলাকে পাবনা 1 আসন থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে বেড়ায় চলছে হরতাল কর্মসূচি। পূর্ব ঘোষণা অনুযায়ী সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে রোববার সকাল 6টা থেকে হরতাল চলছে। কর্মসূচির আওতায় বিভিন্ন মোড়ে গাছের গুঁড়ি ফেলে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। একইভাবে বন্ধ রাখা হয়েছে নগরবাড়ি বন্দর, বৃষালিখা ও কাজিরহাট ঘাটও। ব্যারার সিএনবি ও কাশীনাথপুর মোড় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে জ্বালানো হয়েছে টায়ার। অ্যাম্বুলেন্স ও কাঁচামালের গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে ঢাকাগামী ও দূরপাল্লার কোনো যানবাহন এই রুটে চলাচল করতে দেখা যায়নি। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। অনেক যাত্রী আগে টিকিট কেটে রাখলেও তারা বাস বা কাঙ্ক্ষিত যানে গন্তব্যে যেতে পারছেন না। হরতাল উপেক্ষা করে সকাল থেকে ঢাকা পাবনা মহাসড়ক সহ বিভিন্ন রুটে রওনা হওয়া মালবাহী ট্রাকগুলো বেড়া সিএনবি মোড়ে আটকে দিয়েছেন বিক্ষোভকারীরা। একটি বাস ভাঙচুর করা হয়েছে বলেও জানা যায়। নিশ্চিত ভোটে পরাজিত হবে, এই কারণে তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে যাতে বেড়াকে মাইনাস করার জন্য একটি দল সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। 7 তারিখে যে আমরা এখানে অবরোধ মানববন্ধন করেছি, মানববন্ধনে আমরা কিছু স্পষ্ট করে বলেছি যে আমাদের অতি তাড়াতাড়ি যদি এই আমাদের দাবিটা মেনে না নেওয়া হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমাদের হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন আমরা কিন্তু নির্বাচন অফিসে গিয়েও আমাদের রিটটা করেছি। তারা রিটটা পেয়ে তারা আমাদের আশ্বাস দিচ্ছে, কিন্তু সেই আশ্বাসের ফল আমরা এখনো পাচ্ছি না। আর একটা ষড়যন্ত্রের কথা বলছেন, এটা অবশ্যই ষড়যন্ত্র, একটা ব্যক্তির ষড়যন্ত্র। আমাদের এই বেড়ার সাথে আমাদের ভাই ভাই সম্পর্কটাকে বিচ্ছেদ করার জন্য এই ষড়যন্ত্রটা একক সিদ্ধান্ত করেছেন। আমরা 50 বছর আগে থেকে আমরা একসাথে আছি। এই ধরেন সাথী এই মুড়ো হলো বেড়া। আমাদের বলা লাগবে যে আমার নারের টানিয়ে গুণ। আমরা ঐক্যবদ্ধভাবে এখানে থাকি, দোকানপাট ব্যবসা বাণিজ্যের সাথে আমাদের সম্পর্ক আছে। সেই সুজনগর 56 মাইল দূরে যায় আমাদের। সাদাপাথর লুটপাটে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির স্থগিত সভাপতি শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব 9। শনিবার রাতে নগরের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় তাকে। তার বিরুদ্ধে কোম্পানিগঞ্জ ও কোতোয়ালি থানায় 7টি মামলা রয়েছে।
সাদা পাথর লুটের অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ হারানো শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব ৯। শনিবার রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত ২:৩০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব ৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। র‍্যাব জানায়, শাহাবুদ্দিনের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় ৭টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। শনিবার রাত ১১টার দিকে কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব ৯-এর মিডিয়া অফিসার KM শহীদুল ইসলাম সোহাগ জানান, শাহাবুদ্দিনের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানার ৭টি মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে সাদা পাথর লুটপাটের ঘটনা দেশ জুড়ে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে গত ১১ আগস্ট সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সকল পদ স্থগিত করা হয়। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে পৃথিবী ছেড়ে চলে গেলেন দেশ বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। শনিবার রাত ১০টা ১৫ তিনি মারা যান। তার বিদায়ে প্রকৃতিও যেন শোকে কাতর। কাঁদছে আকাশ। ঝুম বৃষ্টি মাথায় নিয়ে আজ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে এলেন অগণিত মানুষ। রোববার সকাল ১২টার পর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় শিল্পীর মরদেহ। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে কুষ্টিয়ায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে তাকে বাবা মায়ের কবরে সমাহিত করা হবে। দীর্ঘদিন যে বাবা মায়ের আদর মিস করেছেন শিল্পী, এখন থেকে তার ইতি ঘটল। অনন্তকাল তিনি থাকবেন বাবা মায়ের কোলে। ফরিদা পারভিন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা ও ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। কিডনির ডায়ালাইসিস চলছিল সপ্তাহে ২ দিন করে। তবে মাঝে মধ্যে অবস্থার অবনতি হতো তার। চলতি বছরে ৩ দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে। সর্বশেষ গেল ২রা সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারভিনকে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়ার পরে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। পরে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়। সেখান থেকে আর ফেরানো গেল না তাকে। চিরতরে চলে গেলেন পৃথিবীর মায়া সাঙ্গ করে। মোংলায় ঘেরাও ও অবস্থান কর্মসূচি উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তরে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসন পুনরুদ্ধারের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু হওয়ার আগেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ অফিসে প্রবেশ করেন। অফিস টাইম শুরু হওয়ার আগেই দপ্তরগুলোতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। অফিসের গেট বন্ধ রেখে ভেতরে নিয়ম অনুযায়ী কাজ চালাচ্ছেন কর্মকর্তারা। তবে কর্মসূচির সময় মোংলার সরকারি দপ্তরের আশপাশে সর্বদলীয় সম্মিলিত কমিটির কোনো নেতৃবৃন্দের দেখা মেলেনি। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানান, শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে মোংলায় চাঁদার দাবিতে মালগাজী ক্যাথলিক মিশনের রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শনিবার বিকেলে মালগাজী চার্চের সামনের একটি রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন। উপজেলার চাঁদপাই ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডে মালগাজী এলাকার ক্যাথলিক চার্চের অভ্যন্তরে একটি রাস্তা নির্মাণের কাজ চলছে। সেই রাস্তা নির্মাণকারীদের কাছে ৫০,০০০ চাঁদা দাবি করেন স্থানীয় চাঁদাবাজ হাফিজুর রহমান হাফিজ। চাঁদা না দেয়ায় হাফিজ সেই রাস্তার কাজ বন্ধ করে দেন। এর প্রতিবাদে মালগাজী চার্চের সামনের একটি রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন। এ সময় বক্তারা দ্রুত চাঁদাবাজ হাফিজকে গ্রেফতারের দাবি জানান। বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন নীলাকাশ আর কাশফুলের শুভ্রতা। পঞ্জিকার পাতায় দুর্গোৎসবের ধ্বনি। দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় পার করছেন শেরপুরের পালপাড়ার প্রতিমা শিল্পীরা। এদিকে কাঙ্ক্ষিত মজুরি না থাকায় অনেকেই ছেড়ে দিয়েছেন বাপদাদার এ পেশা। তাই চাইলেন সরকারি আর্থিক সহযোগিতা। আর দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ। শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার আগমন ঘিরে তাই ব্যস্ত সময় পার করছেন শেরপুরের প্রতিমা তৈরির শিল্পীরা। শক্ত মাটি নরম করে দেবী দুর্গার সঙ্গে গড়ে তুলছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতীর মূর্তি। এখন চলছে খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ। এরপর প্রতিমা রোদে শুকিয়ে দেয়া হবে রঙের আঁচড়। সময় ঘনিয়ে আসায় রাত দিন কাজ করছেন শিল্পীরা। লক্ষ্য, নির্দিষ্ট সময়ের মধ্যে যেন কাজ শেষ হয়, বলছেন শিল্পীরা। মনে করেন আমাদের বানানি মোটামুটি শেষ পর্যায়ে এখন এই যে রং করবো জায়গায় জায়গায় মূর্তি নিলে যারা নিয়নের কথা তার ধরিতে নিতে আছে, নাহলে তাতে দিন মোটামুটি রং দূর তো আর যদি আছে এখন মোটামুটি কিলার হালাইছে। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে করতে সবার সহযোগিতা কামনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা। আপনারা জানেন আমাদের শারদীয় দুর্গা উৎসব 2025 ইতিমধ্যেই আমরা নিরাপত্তার জন্য পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলেছি। আর দুর্গোৎসবকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো জেলা। পাশাপাশি মাদকের বিষয়টিও তারা গুরুত্ব দিচ্ছেন, জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। পুরা পূজার নিরাপত্তা কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে এবং সাদা পোশাকে আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে এবং ডিবির লোক থাকবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারবো বলে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি। এই বছর শেরপুর জেলায় 172টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে জেলা সদরেই 81টি। 21 সেপ্টেম্বর মহালয়া ও 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে। 2 অক্টোবর মহাবিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। রাজধানী ঢাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ সহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। এছাড়া নগরীর কিছু এলাকায় সড়কে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ দিনভর রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হতে পারে। রোববার সকাল থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয় রাজধানীতে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষেরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন ঢাকায় আজ দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে। শুধু আজ না, আগামী 3 দিন একই অবস্থা থাকতে পারে। কাতারে ইসরায়েলি হামলার জেরে জরুরি বৈঠকে বসতে চলেছে আরব ও ইসলামী দেশগুলো। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন আগামী সোমবারের দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাবনা আনা হবে। এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে খসড়াটি চূড়ান্ত করা হবে। গত 9 সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় 5 হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। উপসাগরীয় সহ বহু দেশে নিন্দা জানায়। কাতার একে ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দোহায় অনুষ্ঠিতব্য সম্মেলনের তারা মুসলিম দেশগুলোর ওই বৈঠকে অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। বৈঠকে শুধু কাতার নয়, ইসরায়েলের গাজা দখলের প্রচেষ্টা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ চেষ্টাও আলোচনায় আসবে। শীর্ষ বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উপস্থিত থাকতে পারেন। জানাবো খেলার খবর। রোববার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। ম্যাচটিকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। গতবারের চ্যাম্পিয়ন দল ভারত, সেখানে পাকিস্তান ধারে ভারে অনেকটাই পিছিয়ে। তবে সম্প্রতি ত্রিদেশীয় সিরিজ জেতায় সালমান আলী আঘারা প্রস্তুত। তবে ম্যাচের উত্তেজনা যেন কোনোভাবে সহিংসতার রূপ না নেয়, সেজন্য আগেভাগেই কড়া সতর্কবার্তা দিয়েছে দুবাই পুলিশ। শনিবার এক বিবৃতিতে পুলিশ জানায় স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের সহিংসতা, গালাগালি বা বর্ণবাদী আচরণ একেবারেই সহ্য করা হবে না। এসব অপরাধ করলে ভক্তদের 1 থেকে 3 মাস পর্যন্ত জেল এবং 10,000 থেকে 30,000 দিরহাম জরিমানা গুনতে হতে পারে। দুই দলে দারুণ ছন্দে মাঠে নামছে। নিজেদের প্রথম ম্যাচে ভারত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র 57 রানে গুটিয়ে দিয়ে 4.3 ওভারেই জিতেছে। অন্যদিকে পাকিস্তান 160 রান করার পর ওমানকে 67 রানে অল আউট করে দিয়েছে।